হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আমরা অনেকক্ষণ ধরে ভাবছিলাম একটু হাঁটতে বের হবই সামনেটাতে। সকাল থেকে এত ভালো রোদ দিচ্ছিল, আর ও ঘরে রয়েছে, তাই আমরা ভেবেছিলাম সকাল সকাল একটু রোদ লাগিয়ে আসি গায়ে। যেই বেরোতে যাব তখনই দেখলাম আকাশে ভীষণ মেঘ করেছে, তাই আবার আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। দেখি একটু সময়ের মধ্যে যদি বৃষ্টি না নামে তাহলে একবার বাইরে যাব। খুব বেশি দূরে না, ওই সামনেটাতে একটু হাঁটাহাঁটি করব। আর আমাদের ব্যালকনির সামনেই গাছ কটা তো আপনারা প্রায় দিনই দেখেন, বিশেষ করে এই সামনের বড় গাছটা। কয়েকদিন আগেও তো এতে একটাও পাতা ছিল না, শুধু ডালপালা ছিল, আর সেখানে শুধু স্নো পড়তো আপনাদের দেখাতাম। তবে এই গাছটা দেখলে না আমার শুধু নিম গাছের কথা মনে পড়ে। গাছের পাতাগুলো হুবহু নিম পাতার মতন। এই গাছে আবার সুন্দর ফলও ধরে। ফলগুলো তো আপনাদের আগেও দেখিয়েছিলাম, অনেকটা দেখতে ওই বেলের মতন, তবে সাইজটা অনেকটা ছোট হয়। এতক্ষণ ভালোই রোদ ছিল, যেই আমরা ভাবলাম যে একটু বাইরে বের হব, এখন দেখছি রোদ চলে গেছে। এরপর আমরা আরও কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপরে ভাবলাম যে যাই, এখনও তো বৃষ্টি নামেনি, বাইরে থেকে একটু ঘুরে আসি। বৃষ্টি পড়লে নয় দৌড়ে ঘরে চলে যাব। তাই আমরা রীতিমতন বেরিয়ে পড়েছি। আরও বাইরে এসে দেখলাম ভীষণই মেঘ করেছে, যেটা ঘর থেকে এতটা আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, চলুন আমরা হাঁটতে থাকি। যতক্ষণ না বৃষ্টি পড়ে ততক্ষণ তো হাঁটতে পারবো। কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে এসেছি বাচ্চাদের পার্কে। আমাদের ব্যালকনি থেকেই পার্কটা আপনাদের মাঝে মাঝেই দেখাই। আর এখানে সব সময় বাচ্চাদের ভিড় লেগে থাকে। এখন যেহেতু সকাল, সব বাচ্চারা স্কুলে রয়েছে, এই পার্কটা এখন পুরো ফাঁকা। বিশেষ করে এই দোলনাগুলো তো কখনোই ফাঁকা পাওয়া যায় না। আর যেহেতু একটু ফাঁকা পেয়েছি, ভাবলাম একটু দোল খেয়ে নিই। এরপর আমরা বসে থাকতে থাকতে হঠাৎ করে এত জোর বৃষ্টি শুরু হয়েছে, আমরা এটুকু সময়ের মধ্যে আর মনে হয় না দৌড়ে ঘরে যেতে পারবো। তাই ও বলল চলো কিছুক্ষণ গাড়ির মধ্যে আমরা বসে থাকি, বৃষ্টিটা একটু কমলে তারপর নয় ঘরে যাব। তাই আমরা এখন দৌড়ে দৌড়ে গাড়ির দিকে ছুটছিলাম। সকালের দিকে আমরা এমনিতেই বের হই না কখনো, আজকে একটু বেরিয়েছি, দেখো কি বৃষ্টি। একটু কমেছে, তাই আমরা আবার বের হচ্ছি। আর বেশিক্ষণ থাকবো না বাইরে, চলে যাব। আমরা যখন বাইরে ছিলাম তখন এমন বৃষ্টি নেমেছিল, আমরা ভেবেছিলাম কিছুক্ষণের মধ্যে হয়তো সব কিছুই ভিজে যাবে। তবে বৃষ্টিটা খুব বেশি সময়ের জন্য ছিল না, তাই জন্য আশেপাশে কিছুই এখনও সেভাবে ভেজেনি। তবে আকাশে এখনও প্রচুর মেঘ করে রয়েছে। আর এখন আমরা যেই জায়গাটা দিয়ে হাঁটছি, এই জায়গাটাই প্রত্যেক দিন আমাদের ওই যে দেখুন দূরে রয়েছে ব্যালকনি, সেখান থেকেই আপনাদের দেখাতে থাকি। আজ আমরা সেই সামনের জায়গাটুকুতেই হাঁটতে এসেছি। সকালের দিকে তো আমাদের খুব একটা হাঁটা হয় না, তবে বিকেলের দিকে আমি নিয়ম করে বের হই। আমি একা থাকলে একা বের হই, আর ওর সঙ্গে থাকলে ও আসে। বিকেলের দিকে তো এখানে খুব আনন্দ হয়, বিশেষ করে পার্কে খুব জমজমাট থাকে। আশেপাশে থেকে প্রচুর বাচ্চারা আসে এখানে খেলাধুলো করতে, দেখে মনে হবে মেলা হচ্ছে। একদিন বিকেলে আপনাদের ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। সে যাই হোক, চলুন, বাইরে এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, এবার আমরা ঘরের দিকে যাই। ঘরে আসতেই দেখলাম ঘরের সামনেই পার্সেলগুলো পড়ে রয়েছে। এগুলোকে তো টেনে টেনে কোনো রকমে আমরা ঘরে ঢোকালাম। এরপর হাত মুখ ধুয়ে নিয়েছি, ভাবলাম এগুলোকে এখন আর ধরবো না, আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে নয় ধীরে ধীরে এগুলোকে খোলা যাবে। এর আগের দিন আমরা যে চেয়ারটা দেখতে গেছিলাম, যেটা আমাদের ওই দিন পছন্দ হয়নি, সেরকমই একটা চেয়ার আমরা অনলাইন থেকে অর্ডার করব বলেছিলাম আপনাদের, সেটাকেই অর্ডার করা হয়েছিল। আর ওটাই আজ সকাল সকাল এসে পৌঁছেছে। ও সকালে একবার খাবার খেয়ে নিয়েছে, তবে আমার এখন খুব একটা খিদে পায়নি। সামান্য একটু খিদে পেয়েছে, তাই ভাবলাম অল্প করে একটু দুধ আর কর্নফ্লেক্স খেয়ে নিই। এরপরে অনেক কাজ আছে, রান্নাবান্না আছে, পরে আর তেমন খেতে ইচ্ছে করবে না, তাই ভাবলাম এখন অল্প করে একটু খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর এখন এসেছি পার্সেলগুলো ওপেন করার জন্য। এগুলো দেখে মনে হচ্ছিল এগুলোর মধ্যে যেন কতই না কি রয়েছে। তবে খুব বেশি জিনিস আমরা অর্ডার করিনি, এখানে অল্প কিছুই জিনিসপত্র রয়েছে। নিচে যে দুটো বড় বক্স রয়েছে, ও দুটোর মধ্যে ওই চেয়ারটা এসেছে, আর উপরে যে ছোট বক্স, ওর মধ্যে আমরা ছোট ছোট টুকটাক কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোই এসেছে।
নিচ থেকে এসে যখন দেখলাম দরজার পাশেই বক্স দুটো পড়ে রয়েছে, তখন ভাবলাম এই দুটোকে এখনই ঘরে তুলে রাখি। একদম দরজার খুব কাছেই রাখা ছিল, সেখান থেকে ঘর পর্যন্ত আনতে রীতিমতন আমাদের ঘাম ঝরে গেছে। তখন বুঝতে পারিনি এর মধ্যে এত শক্ত কী রয়েছে। শেষে দেখলাম এই যে স্ট্যান্ডটা রয়েছে পুরোটাই লোহার ছিল। আর এই বক্সটা আনতেই আমাদের সব থেকে বেশি কষ্ট হয়েছে। আরও একটা বক্স ছিল, সেটা আনতে আবার এতটা কষ্ট হয়নি। ভাঁজ করা রয়েছে না? আর এটা ছিল বাকি বক্সটা, এটা আনতে আবার অত কষ্ট হয়নি, এটা তো ওই চেয়ারের বাকি পার্টসগুলো ছিল। এদেশে তো আপনারা জানেনই, চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই সবই নিজেদের করতে হয়। জিনিসপত্র ঘরে টেনে টেনে নিয়ে আসা থেকে শুরু করে সেগুলোকে সঠিকভাবে অ্যাসেম্বল করা সবই নিজেদের করতে হয়। তবে একটা জিনিস এখানে খুবই ভালো, যেটা আমাদের একমাত্র ভরসা, প্রত্যেকটা ছোট বড় জিনিসের সঙ্গে ওই একটা অ্যাসেম্বলিং ইনস্ট্রাকশন বুক দেওয়া থাকে, যার মাধ্যমে পার্ট বাই পার্ট আমরা জিনিসটাকে অ্যাসেম্বল করতে পারি। যা করাটা খুব একটা কঠিন না, তবে আমরা যারা দেশ থেকে এসেছি তারা তো বেশিরভাগই পরনির্ভরশীল ছিলাম দেশে। যেমন দেশে যদি একটা ভারী খাট বা কোনো আসবাবপত্র কেনা হতো, আর সেটাকে সঠিকভাবে অ্যাসেম্বল করার জন্য বাইরে থেকে আমরা কোনো কাকু বা দাদার সাহায্য নিতাম। খুব অল্প পয়সার মাধ্যমেই আমরা সেখানে লোক পেয়ে যেতাম, তাই জিনিসটাকে আমরা অত গুরুত্ব সহকারে কখনোই দেখিনি। তাই বিশেষ করে এদেশে আসার পর এই সব কাজের ক্ষেত্রে দেশের সেই দাদা বা কাকুদের কথা খুব মনে পড়ে, যাদেরকে আমরা খুব সহজে পেয়ে যেতাম। তবে এদেশে যে এই ধরনের ছোটোখাটো কাজের জন্য লোক পাওয়া যায় না এমনটা না, এদেশেও সব ধরনেরই লোক পাওয়া যায়, তবে ভীষণ এক্সপেন্সিভ। অনেক আরাম একটু। হ্যাঁ ঠিক আছে। এই চেয়ারটাকে পার্ট বাই পার্ট অ্যাসেম্বল করতে আমাদের প্রায় ঘন্টাখানেক মতন সময় লেগে গেছে। যদিও এখনও পুরোপুরি কাজ হয়নি। এই পেছন দিকটা ইলেকট্রিসিটির সঙ্গে কানেক্টেড থাকবে। এই চেয়ারটার সঙ্গে অনেকগুলো ফিচার্স রয়েছে, যেগুলো ইলেকট্রিসিটি ছাড়া কোনো কাজ করবে না। আর এই পাশে রয়েছে কয়েকটা সুইচ, এর মাধ্যমে আমি এই চেয়ারের ফিচার্সগুলোকে নিজের মতন করে অ্যাডজাস্ট করতে পারবো। এর আগের দিন আমরা দোকানে যে চেয়ারটা দেখেছিলাম, সেটার পাটা তো খুব সুন্দরভাবে উঁচু হচ্ছিল, তবে পাটা নামানোর সময় ওটাকে আমার প্রেশার দিয়ে নামাতে হতো, সেই জন্য ওটা আমার পছন্দ হয়নি, আপনাদেরকে বলেছিলাম। তবে এটাতে পাশে যে সুইচগুলো রয়েছে তার মাধ্যমে অটোমেটিক আমি আমার মতন করে অ্যাডজাস্ট করতে পারবো, ওপরেও রাখতে পারবো আবার নিচেও নামাতে পারবো। এই জিনিসটার জন্য আমার আরও বেশি পছন্দ হয়েছিল। এর সঙ্গে আরও একটা জিনিস ছিল যেটা আমার খুব পছন্দ হয়েছে, একটা মোবাইল হোল্ডার। এটাকেও এখানে সেট করতে হবে, এরপর মোবাইলটা রেখে নিজের মতো নিজে দেখতে পারবো। এই চেয়ারটাতে বসার পর আমার মনে হচ্ছিল আমি সমুদ্রের পাড়ে বসে রয়েছি, অনেকটা সেরকম ভাইব দিচ্ছিল। আর এই চেয়ারটাকে আমরা একদম ব্যালকানির পাশে রেখেছি, যাতে এখান থেকে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে পারি। আর সব কিছু মিলিয়ে সত্যি চেয়ারটা খুবই আরামদায়ক, বসেও খুব আরাম এবং খুবই কমফোর্টেবল। আর ওই ঘরে নতুন জিনিস এলে আর কি যেটা হয়, পালা করে করে আমরা দুজন বসছিলাম, একবার ও বসছে একবার আমি বসছি। তো যাই হোক, এরকম আমাদের বসতে বসতে অনেকটা সময় সকালে কেটে গেল। এবার যেতে হবে সোজা স্নান করতে, স্নানটা সেরে পুজো করে এসে যাব দুপুরে রান্নাটা সারার জন্য। এর মধ্যে আমি স্নান পুজো দুটোই সেরে নিয়েছি, আর ও বললে এখনও স্নান করবে না, ওর স্নান করতে অনেকটাই দেরি হবে। বাকি যে জিনিসগুলো বাইরে রয়েছে ওগুলোকে একটু গোছাতে হবে, ততক্ষণে চলুন আমি রান্নাটা শুরু করে ফেলি। আজ সকালে ঘুম থেকে উঠেই একটা গোটা চিকেন বের করেছিলাম, অনেক দিন হয়েছে চিকেন খাওয়া হয়নি। আর তাছাড়াও আজ আমার কিছু রান্নাও করতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম চিকেনটা তাড়াতাড়ি করে হয়ে যায়, আর চিকেন হলে খুব বেশি কিছু লাগেও না, তাই আজ এটাই রান্না করব।
আর ওই যে একটু আগে আপনাদের বলছিলাম না, এদেশে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই নিজেদের করে নিতে হয়। তাই এখন এই গোটা চিকেনটা আমার কাটতে হবে। এতক্ষণ ওকে দেখলাম বাইরে অনেক কাজ করেছে, তাই আর বেকার ওকে ডাকলাম না। আমি এটাকে কেটে নিতে পারবো, আর এটা কাটা খুব একটা হাতি ঘোড়া না, যদিও আমি এসব জিনিস এদেশে এসেই শিখেছি। দেশে হলে অবশ্য ভাবতেই পারতাম না যে একটা আস্ত গোটা চিকেন নিজেকে কেটে নিজেকেই রান্না করতে হবে। তো যাই হোক, চলুন এবার এটাকে কাটতে শুরু করি। আর এই গোটা চিকেনগুলো যেহেতু ফ্রোজেন হয়, তাই এগুলো খুবই নরম হয়, তাই কাটতেও খুব একটা বেশি সময় লাগে না। তবে এদেশে একটা আস্ত গোটা চিকেন কিন্তু কেটে বিক্রি হয় না, চিকেনের আলাদা আলাদা পার্টস কিনে নিয়ে আসতে হয়। যদি আমি শুধু চিকেন উইংস নিয়ে আসি, আমাকে শুধু চিকেন উইংসই রান্না করতে হবে। যদি আমি চিকেন ড্রামস্টিক নিয়ে আসি, তবে সেটাই রান্না করতে হবে, হয়তো উইংসের সঙ্গে আমি 2-1টা ড্রামস্টিক মিশিয়ে দিলাম, এভাবেই রান্না করতে হবে। আর এভাবে খেতে আমাদের একদমই ভালো লাগে না, তাই আমরা ওই কস্কো থেকে গোটা চিকেন কিনে নিয়ে আসি। আমার ইচ্ছে মতন আমি সেটাকে কেটে পিস পিস করে ছোট করে নিই, তাতে চিকেনের সব পার্ট থাকলে খেতেও সুবিধা হয়, যেমন আমরা দেশে খাই। গোটা একটা আস্ত চিকেন নিলে তার ভিতরে যেমন আমরা সব কিছুই পাই, তো সেভাবেই আমিও এরকম একটা গোটা চিকেন নিয়ে আসি, তাতে এর মধ্যে আমরা সব কিছু পেয়ে যাই। তবে এদেশে এরকম আস্ত গোটা চিকেন কেটে বিক্রি হয় কি না জানি না, আমার চোখে এখনও পর্যন্ত পড়েনি। হয়তো কোনো বিশেষ বিশেষ আমাদের এই ইন্ডিয়ান বা বাংলাদেশি দোকানগুলোতে পাওয়া যেতে পারে, তবে এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি। আর ওই যে আপনাদের বলছিলাম, চিকেনগুলো যেহেতু দিনের পর দিন ফ্রোজেন থাকে, তাই এর উপরে যে মোটা চামড়াটা রয়েছে সেটা খুব অনায়াসে উঠে আসে। আমি এক এক করে সব চামড়াগুলোকে ফেলে দিলাম। এগুলোতে তো প্রচণ্ড তেল, আর এগুলো খাওয়াও না শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর, সেই জন্য এগুলো আমরা একটু এড়িয়ে চলারই চেষ্টা করি। এদেশে থাকতে থাকতে ছোট বড় অনেক কাজ শিখে গেছি, যেগুলো হয়তো দেশে থাকতে ভাবতেও পারতাম না। যেমন এরকম গোটা আস্ত চিকেন কাটা, ছোট বড় যে কোনো মাছ অনায়াসে কেটে ফেলা। এদেশে কিছু শিখি আর না শিখি, এতগুলো বছরে মাছ মাংস কাটার ট্রেনিংটা বেশ ভালোই পেয়েছি। এবার ভাবছি বাড়িতে গিয়ে একটা মাছ বা মাংসের দোকান খুললে কিন্তু মন্দ হয় না। ওদিকে চিকেনটাকে আমি কেটে নিয়েছি, সঙ্গে একটু কিমাও বানিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে পরে আমি কিছু একটা বানিয়ে ফেলব। আর এখানে আমি চিকেনের জন্য ডুমো ডুমো করে কিছু আলু কেটেছিলাম, সেটাকে সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব। আজকে যেহেতু আর বেশি কিছু রান্না করব না, শুধু চিকেন রান্না করছি, তাই ফ্রিজে দেখলাম আবার কয়েকটা পালং শাক পড়ে রয়েছে, তাই ভাবলাম পালং শাক কটা দিয়ে ঘন্ট রান্না করে ফেলি। এগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। ওদিকে চিকেনের আলুটা ভাজা হতে হতে আমি এদিকে পালং শাকগুলো কেটে নিয়েছি, আর এক পিস আলু আমি তুলেও নিয়েছি। চিকেনের জন্য যখন আলু ভাজি, তখন এরকম একটা দুটো আলু আমি তুলে নিই নিজের জন্য, বেশ ভালো লাগে এই আলুগুলো খেতে। আর এখন ওই পালং শাকের ঘন্টের জন্য প্রথমে কিছুটা রসুন ভেজে নিয়েছি, আর এখন কিছুটা পেঁয়াজ আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এদিকে আমি চিকেনটাকেও বসিয়ে দিয়েছি। চিকেনে যা যা রেগুলার মশলা দেয় আর কি, সেগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। এটাকে এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর আজকে যেহেতু পালং শাকের ঘন্ট বানাচ্ছি, তাই পালং শাকটাকে একটু ভাজার পর আমি এর মধ্যে আজ একটু আটা মেশাবো। সামান্য পরিমাণে একটু আটা আমি জলের মধ্যে গুলে নিয়েছি। আজ আমি প্রথমবারই এরকম করে রান্না করছি, কারণ এদেশের পালং শাকে প্রচুর জল বের হয়।
আরও বিশেষ করে সেটা ভাজার পর তা থেকে এতটাই জল বের হয়, তখন সেটাকে আর শাক ভাজা মনে হয় না, মনে হয় শাকের তরকারি হয়ে গেছে। তাই আজ এটাতে একটু ঘন্টের টেক্সচার আনার জন্য সামান্য আটা দিয়ে দিয়েছি। এদিকে চিকেনটাও কষে এসেছে, এখন আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। আর এদিকে আমার টুকটাক কিছু বাসন হয়েছিল, সেগুলোকে একটু ধুয়ে জায়গা মতন রেখে দিলাম। আর আশেপাশের জায়গাগুলোকেও একবারে আমি একটু পরিষ্কার করে নিলাম, যাতে পরে আমার এই কাজগুলো আর করতে না হয়। তো চলুন, এদিকে আমার শাকের ঘন্ট আর চিকেন দুটোই প্রায় হয়ে গেছে। আর এদিকে বাদবাকি টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো সেরে কিচেনটা একদম পরিষ্কার করে ফেলেছি। আর এর মধ্যে ও স্নান করে এসেছে। তাহলে চলুন দুপুরের খাবার নিয়ে আমরা বসে পড়ি। তো চলুন, আজকের ব্লগটা আর খুব বেশি বড় না করে এখানেই শেষ করি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমার পেজটিকে ফলো করে দেবেন। চলুন তাহলে, আজকের জন্য টাটা।